দেখুন, ভাব মানে আমি আগের দিন আপনাদের জানিয়েছি ঘটনা, জীবনের ঘটনা। আজকে আমি আপনাদেরকে রাশি সম্বন্ধে জানাবো। এই রাশি শব্দটা এসেছে নিশ্চিতভাবে সংস্কৃত শব্দ, এবং রাশির অনেকভাবে আমরা এই রাশিটাকে ভাবতে পারি। রাশি আমরা যেমন কথায় বলি রাশি রাশি জিনিস, রাশি রাশি জিনিস মানে প্রচুর। আবার এই রাশি থেকে আমরা একটা জিনিস জানি রশ্মি বা দড়ি, যেটা কি করে কানেকশন করে, বেঁধে রাখতে সাহায্য করে, যোগযুক্ত করে। তো আমাদের 12টা রাশি আছে, এবং আমরা জ্যোতিষশাস্ত্রে রাশিকে জমি বা ভূমি, দেখুন কোনো একটা কাজ, কোনো একটা ঘটনা, সে যাই হোক, যখন হবে বা ঘটবে তখন কোনো একটা জায়গায় ঘটবে। সেই জায়গাটা কে আমি রাশি বলতে পারি। আচ্ছা, জায়গাটা কিরকম? দেখুন, আমাদের এই যে বিশ্ব চরাচর, বিশ্ব ব্রহ্মাণ্ড, যার সম্পর্কে আজকের তারিখে সায়েন্টিস্টরাও এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে তারা কনফার্ম নয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড কতটা কি ব্যাপার। আমরা সবাই জানি যে দূর মহাকাশে তারাগুলো আমরা দেখি, সেই তারাগুলোকে আমরা দেখি ছোট ছোট তারা, এবং ছোট ছোট তারা মানে আমাদের দেখে মনে হয় ছোট, কিন্তু তারা এত বড় যে আমাদের এই পৃথিবী কেন সূর্যের থেকেও অনেক বেশি বড়, কিন্তু তারা এত দূরে, তাদের থেকে আলো আসতে আমাদের অনেক সময় লাগে, এবং যে কারণে তাদেরকে আমাদের ছোট দেখায়। তো যাই হোক, সেই তারার পরেও কত দূর আছে, কতটা দূরত্ব, কতটা ডিস্টেন্সে কি আছে আমরা জানি না। এই ব্রহ্মাণ্ড কত বড়, ব্রহ্মাণ্ডের শেষ কোথায় আমরা কেউ জানি না, আমরা ধারণাও করতে পারি না। আমরা যা ধারণা করতে পারি না, আমাদের প্রাচীন ঋষিরা তারা বললো এই ব্রহ্মাণ্ডে যত রকমের ভূমি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের ভূমি আছে, যত রকমের জায়গা আছে, সবগুলোকে 12 প্রকার ভাগে ভাগ করবো। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। যেমন যদি কাশ্মীরে যাই, কাশ্মীরের ভূমি কেমন? উঁচু পাথরের জমি, অনেক উঁচু, বরফ শীতল। আমরা যদি রাজস্থানে যাই, গরম বালুময় জমি। কেরালায় চলে যান, জলময়, জল আর জল। আমাদের বঙ্গেও চারদিকে জল, পুকুর, খাল, বিল, নালা। ঝাড়খণ্ডে চলে যান, ছত্তিশগড়ে চলে যান, উঁচু পাথরের জমি, সূক্ষ্ম জমি, কোথাও কালো মাটি, কোথাও লাল মাটি, নানা জায়গায় নানা রকম। সামুদ্রিক উপকূলে সেখানকার ভূমি, উপকূলীয় ভূমি একটু অন্যরকম। এই যে আলাদা আলাদা ভূমি, জায়গা ভেদে আলাদা আলাদা ভূমি, ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের ভূমি আছে বা যত রকমের জমি আছে, তাকে 12 প্রকারে ভাগ করা হয়েছে প্রাচীন ঋষিদের মতে, এবং 12 প্রকারকে 12টা রাশির নাম দেওয়া হয়েছে। আমাদের এই যে শরীরটা, এই যে শরীর, গোটাটা শরীর, তো শরীরটা কি, একটা জিনিস জেনে রাখবেন, বিশ্ব চরাচরের এই ব্রহ্মাণ্ডের যে চরম যে সত্য, আমাদের পৃথিবীর বিজ্ঞানের একটা আবিষ্কার করেছে, বলছে ব্রহ্মাণ্ডের সবচাইতে ক্ষুদ্র কণা, সেটা হচ্ছে অণু। তাকে ভাঙলে বেরোয় পরমাণু। পারমাণবিক গঠনের ভেদের ওপর নানা রকমের পরমাণু হয়, নানা রকমের ধাতু, নানা রকমের পদার্থ হচ্ছে। এই যে পারমাণবিক গঠন, ভেতরে নিউক্লিয়াস থাকবে, তাতে
প্রোটন নিউট্রন থাকবে, বাইরে ইলেকট্রন ঘুরবে। এটা কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যত রকমের পদার্থ আছে সবার ক্ষেত্রেই কিন্তু ইনার সিস্টেমটা, অর্থাৎ একটা পরমাণুতে যা আছে, একটা লোহার বিরাট বড় একটা আলমারি ধরুন, আর একটা লোহার পরমাণু, ওই আলমারিতে লোহার যা গুণবত্তা, ওই পরমাণুতে একটা ছোট্ট কণার গুণবত্তা একই। ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ওই পিণ্ড দেশে আছে। আর ব্রহ্মাণ্ডে বলে যত্র ব্রহ্মাণ্ডে তত্র পিণ্ডে। ব্রহ্মাণ্ড কি, তার শেষ কোথায় শুরু কোথায় আমরা কিছু জানি না, তবে ব্রহ্মাণ্ড টোটালটা যতটা আমরা অনুভূতি করতে পারি ততটাই আমরা জানি। কিন্তু এই পিণ্ড দেশ কি, পিণ্ড বলা হয় পৃথিবীকে, যেখানে মনুষ্য যারা এই পিণ্ড দেশে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করে তার ভবলীলা সঙ্গ করে। আর ঠিক তাই এই পিণ্ড দেশে বসবাস করি আমাদের যে শরীরটা, এটাকেও বলা হয় পিণ্ড। অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা আছে গোটা পৃথিবীতে তাই আছে, আবার একটা শরীরেও তাই আছে, মনুষ্য শরীরে সবকিছু আছে। তাই যত্র ব্রহ্মাণ্ডে তত্ত্ব পিণ্ডে। আমাদের এই শরীরটাকেও যদি 12 ভাগে ভাগ করা হয়, শরীরের তো আলাদা 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 জায়গা না, মাথাটা একরকম জায়গা, বক্ষটা একরকম জায়গা, পেটটা একরকম জায়গা, পা গুলো একরকম জায়গা, শরীরটাকেও 12টা রাশিতে ভাগ করা হয়েছে। এবং আলাদা আলাদা রাশির কারো কথা আলাদা আলাদা, মাথার কাজ আলাদা, হাতের কাজ আলাদা, পেটের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা, কারো কথা আলাদা। ঠিক তেমনি 12টা রাশির 12টা কারো কথা। এবার আমি আসল কথায় যাই। আমাদের এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এই বিশ্বব্রহ্মাণ্ডকে ঋষিরা কল্পনা করেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্বে নির্মিত হয়েছে, 5 এলিমেন্টস। পঞ্চতত্ত্ব কি? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে এই বিশ্বচরাচর গঠিত। আমাদের শরীরটাও এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে গঠিত, গোটা পৃথিবী এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে গঠিত, এবং ব্রহ্মাণ্ড, সে তারা, নক্ষত্র, দূরের নক্ষত্র, দেখতে পাই না নক্ষত্র, এমন দূরে কল্পনা করতে পারি না, যা কিছু সব ওই পঞ্চতত্ত্বের সমাহারে সৃষ্টি। জ্যোতিষ গ্রন্থে প্রাচীন জ্যোতিষরা তারা পঞ্চতত্ত্বকে চতুর্থ তত্ত্ব মানে 4 তত্ত্বে ভাগ করলেন। কেন তারা পঞ্চ নিলেন না, এর একটা ঘটনা আছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। আমাদের প্রাচীন জ্যোতিষগণ তারা আকাশ তত্ত্বকে বললেন যে এই আকাশ তত্ত্ব বা ব্ল্যাঙ্ক স্পেস, ফাঁকা, হচ্ছে সবকিছুর মধ্যে আকাশ তত্ত্ব বিরাজমান। অগ্নিতেও আকাশ তত্ত্ব আছে, পৃথিবীতেও আকাশ তত্ত্ব আছে, বায়ুতেও আকাশ তত্ত্ব আছে, জলেও আকাশ তত্ত্ব আছে বা স্পেস। তাই আকাশ তত্ত্বটা সবের মধ্যে বিরাজমান। এক্সাম্পল, আপনারা সবাই জানেন যে একটা পরমাণু বা অ্যাটম অতি ক্ষুদ্র কণা, অতি ক্ষুদ্র, যাকে আমরা তো চোখেও দেখতে পাই না, যাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, আরো অনেক কায়দা করে দেখতে হয়। বিজ্ঞানীরা বলছে ওই পরমাণুর ভেতরে একটা নিউক্লিয়াস আছে সেন্টারে, সেখানে প্রোটন এবং নিউট্রন নামক কণা থাকে, আর ওই নিউক্লিয়াসটাকে সারাউন্ড করে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ আয়নগুলো ঘুরতে থাকে। যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, মঙ্গল, চন্দ্র, এদিকে পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র সবাই ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসটাকে সারাউন্ড করে সমস্ত ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ব্যাপারটা কি দাঁড়ালো? এই সূর্যের পরে স্পেস আছে বলেই তো এরা ঘোরার জায়গা পাচ্ছে, পৃথিবী, চন্দ্র। তাহলে পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের পরে স্পেস আছে বলেই তো ইলেকট্রন ঘোরার সুযোগ পাচ্ছে। তাহলে একটা ক্ষুদ্র কণা যাকে আমরা দেখতে পাই না, তার ভেতরেও স্পেস। আবার বিজ্ঞানীরা বলছে সমস্ত পদার্থের সবচাইতে ক্ষুদ্র কণাটাই হলো পরমাণু। সব যত রকম পদার্থ আছে, আমরা এই যে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করছি, যে সমস্ত তত্ত্ব, যা কিছু তত্ত্বকে তাকে যদি আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা কণায় নিয়ে যাই, সবার ক্ষুদ্র কণা হলো পরমাণু বা অ্যাটম। সেই অ্যাটমের মধ্যে স্পেস বিরাজমান। আমি যদি বলি এক খণ্ড লোহা, লোহাটা প্রচন্ড শক্ত, আমরা লোহাটাকে ভাঙতে পারবো না,
কিছু করতে পারবো না, অথচ সেই লোহার ভেতরে যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পরমাণু, তার ভেতরে ওই নিউক্লিয়াসকে সারাউন্ড করে ইলেকট্রন ঘুরছে। অর্থাৎ সব কিছুর মধ্যে স্পেস এলিমেন্ট বিরাজমান। তাই আমাদের ঋষিরা এই স্পেস এলিমেন্টটাকে আর আলাদা করে ভাগ করেননি, তারা অগ্নি, পৃথিবী, বায়ু, জল এই চারটে এলিমেন্ট বা চারটে তত্ত্বের মধ্যেই রয়েছেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে এই চারি তত্ত্বের দ্বারা, 4 রকম তত্ত্বের সমন্বয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জায়গা আমরা বা ভূমির কথা বলছি, তো সেই জায়গাটাও তো ওই তত্ত্বের সমাহার হবে। সাপোজ যদি জল তত্ত্ব, আমি যদি সমুদ্রের মাঝখানে চলে, সেটা জলতত্ত্ব হবে। তো ব্যাপারটা এরকম দাঁড়ালো, এই যে 12টা রাশি, 12 প্রকারের জমি, এই 12টা রাশি তত্ত্ব অনুসারে, আমরা তো 4টে তত্ত্বের কথা বললাম, ঋষিরা বলল এই 12টা রাশিকে 4 তত্ত্ব দিয়ে ভাগ করলে 3টে করে হয়, অর্থাৎ প্রতিটা তত্ত্বে 3টে করে রাশি আছে। এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, স্মরণ রাখতে হবে, কাজে লাগে। তার আগে আমরা জেনে নিই রাশি অথবা সাইন কটা? 12টা রাশি। কি কি? 1 নম্বর, এটা খেয়াল রাখবেন, মেষ। 2 নম্বর বৃষ। 3 নম্বর মিথুন। 4 নম্বর কর্কট। 5 নম্বর সিংহ। 6 নম্বর কন্যা। 7 নম্বর তুলা। 8 নম্বর বৃশ্চিক। 9 নম্বর ধনু। 10 নম্বর মকর। 11 নম্বর কুম্ভ। 12 নম্বর মীন। এই 12টা রাশি, এবং এদের এটা নম্বর, এটা খেয়াল রাখবেন। মেষ 1 নম্বর, 2 বৃষ, 3 মিথুন, 4 কর্কট, 5 সিংহ, 6 কন্যা, 7 তুলা, 8 বৃশ্চিক, 9 ধনু, 10 মকর, 11 কুম্ভ, 12 মীন। এটা মনে রাখতে হবে। এবারে আমি কি বললাম? 5 এলিমেন্টস, আমি 4 এলিমেন্টস, 4 এলিমেন্টস কি কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এই 4 রকমের তত্ত্ব। এই 4 রকমের তত্ত্বর মধ্যে অগ্নিতত্ত্ব সবসময় মনে রাখবেন, 1, 5, 9। কে কে? মেষ, সিংহ, ধনু, অগ্নিতত্ত্ব। এবার আগুন কি আপনারা তো সবাই জানেন, অগ্নিতত্ত্ব মানে কি বুঝতেই পারছেন। এই 3টে রাশির কারকতা এই অগ্নিতত্ত্বের দ্বারা অনেকটা প্রভাবিত হবে। এরপরে পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্ব হবে 2, 6, 10। 2, 6, 10। কে কে? বৃষভ, কন্যা এবং মকর।
পৃথিবী তত্ত্ব, বৃষ, কন্যা এবং মকর। 3 নম্বর হচ্ছে বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব কে? 3 মানে মিথুন, 7 মানে তুলা, 11 মানে কুম্ভ। জলতত্ত্ব কে? 4 মানে কর্কট, 8 মানে বৃশ্চিক, 12 মানে মীন। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল প্রত্যেকটা তত্ত্বে 3টে করে রাশি। অগ্নি 159, পৃথিবী 2 6 10, বায়ু 3 3 7 11, জল 4 8 12। এটা হলো কোন কোন রাশি কোন কোন তত্ত্বের অধীন। এই তত্ত্বের কারকতা ওই রাশির ওপর কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করবে। এরপর আমি আসছি, দেখেন এই বিশ্ব চরাচরে যেটা সঠিক সত্য সেটা হলো এই ব্রহ্মাণ্ডের সবকিছু গতিশীল। ব্রহ্মাণ্ডে কেউ থেমে নেই, এবং আপনি যত গ্রহ নক্ষত্র যে যা আছে সবাই নাকি গতিশীল। তো আমরা মোটামুটি একটা জিনিস দেখি যে সূর্যকে কেন্দ্র করে সব গ্রহগুলো ঘুরছে। আবার আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পরমাণুর গল্প বললাম, পরমাণুর ভেতরেও ইলেকট্রনগুলো ঘুরছে। আর সৃষ্টির কথা হলো গতিময়তাই জীবন, থেমে যাওয়াটাই মরণ। নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস বেরোচ্ছে ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে, শরীর টিকে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, স্টপ, শরীরও বন্ধ হয়ে যাবে, জীবন স্তব্ধ হয়ে যাবে। আমাদের শরীরের ভেতর রক্ত স্রোত ছুটছে, সব সময় সেল ডিভিশন হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে একটা মন বলে জিনিস আছে, সে সব সময় গতিময়, কোনো সময় বসে নেই। এই গতিময়তাটা কিরকম গতি তার উপর ভিত্তি করে এই রাশিগুলোকেও আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চর, চর মানে হচ্ছে মুভেবল, চর হচ্ছে মুভেবল, অলওয়েজ দৌড়াদৌড়ি, অলওয়েজ ফার্স্ট। এটা হচ্ছে ফিক্স, ফিক্স মানে স্থির, সরি চরের পর স্থির, স্থির মানে ফিক্স, বেশি চলাচলি করবে না। আর এটা হচ্ছে ডুয়াল, ডুয়াল মানে ডুয়াল বা ডুয়াল কেন বলবো, আমি দ্বি স্বভাব বলবো, আমাদের বাংলায় আমরা বলবো দ্বি স্বভাব। মানে চর, ফিক্স, চর এবং স্থির, মুভেবল এবং ফিক্স দুটোর মাঝখানে, কখনো দৌড় কখনো বসে যাওয়া, ডুয়াল বা ডুয়ালটি। এই চর, স্থির এবং দৃশ্যভাব এইটার উপর বেস করে 12টা রাশিকে, তো 3টে বিভাগ, 12টা রাশি, তাহলে এক একটা বিভাগে 4টে করে আসবে। তাহলে চরে কে কে আসবে? 1 4 7 10, 1 4 7 10, মেষ, কর্কট, তুলা, মকর। স্থিরে কে কে আসছে? 2 5 8 11। ডুয়ালে কে কে আসছে? 3 6 9 12। এটা মনে রাখতে হবে। চর রাশি হলো মেষ, কর্কট, তুলা, মকর। স্থির রাশি হলো বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। আর দ্বিস্বভাব রাশি হলো মিথুন, কন্যা, ধনু, মীন। এটা এদের স্বভাব। এরপরে আমাদের আলাদা আলাদা বোঝার পর কিন্তু আমাদের মিক্স ম্যাচ পর্যায়ে আসবে। মিক্স ম্যাচ মানে যেমন 12 নম্বর রাশি মীন রাশি, মীন রাশি জলরাশি, মীন রাশি আমি বলেছি কি জলরাশি। আবার মীন রাশি দ্বিস্বভাব রাশি,
তাহলে আমি বলবো মীন রাশি কি? দ্বিস্বভাব জলরাশি, ডুয়াল জলরাশি। 1 নম্বর কি? চর রাশি। 1 নম্বর চর রাশি। 1 নম্বর অগ্নি রাশি। তাহলে আমি কি বলবো? চর অগ্নি। চর অগ্নি। চর অগ্নি মানে জঙ্গলে যখন আগুন লাগে কিরকম আগুন, সেই আগুনটা তাড়াতাড়ি গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে। আর আমরা যখন উনুন জ্বালি তখন সেই আগুনটা কি? উনুনের ভেতর স্থির, মানে উনুনের ভেতরেই থাকবে, বাইরে বেরোবে। আবার যখন আমরা বাজি ফাটাই তখনও আগুন, সেই আগুনটা যেমন ধরুন তুবড়ি জ্বালানো হলো, আগুনটা ধীরে 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 চলতে চলতে বুস করে আবার বেড়ে গেল, আবার কমে গেল। দেখেন, এটা ছাড়াও প্রত্যেকটা রাশি, যেমন এখানে আমাদের 12টা রাশি আছে, তো যে সমস্ত রাশিগুলো অড নাম্বার মানে 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে পুরুষ রাশি, মেল সাইন। এরা পজিটিভ সাইন। 1, 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে মেল সাইন। এরা হলো এই অড গুলো মেল সাইন এবং পজিটিভ সাইন। তাহলে উল্টোটা 2, 4, 6, 8, 10, 12 যেগুলো ইভেন সাইন, সেগুলো হচ্ছে ফিমেল সাইন এবং এগুলো নেগেটিভ সাইন। আমাদের রিচি রিচি বলা হয় না, রিচি রিচি, তা এটা হলো এই ব্যাপার। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই 4টে রাশিকে বলা হয় বন্ধা রাশি বা ব্যারেন সাইন। আমি আপনাদের পিডিএফ পাঠাবো, পিডিএফ দেবো, তাতে এগুলো সব লেখা আছে। ব্যারেন সাইনের খুব গুরুত্ব আছে প্রেডিকশনের ক্ষেত্রে। ব্যারেন মানে বন্ধা, থেকেই বুঝতে পারছেন সন্তান ভাবের প্রেডিকশনের ক্ষেত্রে বা সন্তানের প্রেডিকশনের ক্ষেত্রে এই বন্ধা রাশির ভীষণ গুরুত্ব। তাহলে মিথুন, মেষ, মিথুন, সিংহ এবং কন্যা, এই 4টে বন্ধা রাশি আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে বন্ধা রাশি হলো ফলবতী রাশি কে কে? 3টে জলরাশি, কর্কট, বৃশ্চিক এবং মীন, এই 3টে জলরাশি হচ্ছে ফলবতী রাশি বা ফলদায়ী রাশি। আচ্ছা, তাহলে অর্ধফল মানে সেমি ফ্রুটফুল, তাহলে বন্ধা আর ফলবতী বাদে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেমি ফ্রুটফুল, যেমন বৃষ, যেমন তুলা, যেমন ধনু, মকর, কুম্ভ, এগুলো সেমি ফ্রুটফুল। এগুলো রাশির কারকতা, এগুলো আমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনটা কি রাশি, ব্যবহার করতে করতে এসে যাবে। এছাড়া রাশির কারকতার কোনো শেষ নেই। আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলো কোন রাশি ভাব অনুসারেও বলা হয়। যেমন মাথা হলো মেষ রাশি, গলা হলো বৃষভ রাশি, কাঁধ এবং বাহু হলো মিথুন রাশি, বক্ষ বা চেস্ট এরিয়া, একদম উপর থেকে নামছি, চেস্ট এরিয়া হলো কর্কট রাশি। ঠিক তার নিচেটা, যেটাকে বলা হয় আপার ইন্টেস্টাইন, যে জায়গাটা মানে আমাদের রিবটা শেষ হচ্ছে, তার নিচেটা, এটা হলো সিংহ রাশি। তার নিচে যেটা নাভির এলাকা, নাভি এরিয়া, দুদিকে কিডনি আছে, যাকে বলে স্মল ইন্টেস্টাইন, লোয়ার ইন্টেস্টাইন, এটা হলো কন্যা রাশি। তার নিচেটা কোমরের অঞ্চল, কোমর মানে ঠিক পেলভিস, যে পেলভিক যে প্লেট আমাদের যেখানে, সেই কোমর অঞ্চলটা, তার ঠিক ওপর দিকটায় দুটো কিডনি আছে, কোমরটা যেটা আমরা বেল্ট পরি, এটা হলো তুলা রাশি। তার নিচে আমাদের যে প্রাইভেট পার্ট আছে, প্রাইভেট অর্গান, সেটা হলো বৃশ্চিক রাশি। পায়ের যে উপরে থাই পোর্শন, যাকে বলা হয় বোধ হয় জংঘা না জানু বলে, জানু, যাক থাই পোর্শন, সেটা হলো ধনু রাশি। আমাদের যেটা হাঁটু বা নি, এটা হলো মকর রাশি। হাঁটুর নিচে থেকে
অ্যাঙ্কলেট পর্যন্ত, মানে গোড়ালির ওপর পর্যন্ত এই জায়গাটা, এটাকে সিম্বন এরিয়া, এটা হলো কুম্ভ রাশি। আর নিচে পায়ের পাতাটা হতো মীন রাশি। তাহলে শরীরে 12টা ভাগ, 12টা রাশি। এই হলো রাশির কারকতা। এবারে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা আপনারা একটু শুনবেন। আমাদের প্রাচীন ঋষিরা, আমি আগের দিন বলেছি যে প্রত্যেকটা যে জ্ঞান তারা অর্জন করেছিলেন সমস্তটাকেই তারা কিন্তু কোডিং করে দিয়েছিলেন। আমাদের কাজ ডিকোড করা, ডিকোড করে করে বোঝার চেষ্টা করা। এই বিশ্ব চরাচরে কত প্রকারের জায়গা আছে তার কোনো ইয়ত্তা নেই। সমস্তটাকে 12 ভাগে ভাগ করেছে, 12টা রাশিতে ভাগ করেছে, এবং এক একটা রাশির কারকতা যে কত হবে, কত প্রকারের কারকতা হবে তার কোনো সীমা পরিসীমা নেই। সমস্ত জ্ঞানটাকে প্রাচীন ঋষিরা কোডিং করেছে, এবং প্রত্যেকটা রাশিকে কোডিং করেছে একটা ইমেজ, একটা ইমেজ দ্বারা। ইমেজ, ইমেজ মানে একটা চিত্র দ্বারা বা ছবি দ্বারা। আমি সেই চিত্রটাকে যদি ডিকোড করার চেষ্টা করি, রাশির কারকতা আমার কাছে অনেকটা প্রকাশিত। দেখবেন এই আমি সাউথ ইন্ডিয়ান চার্টটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমার কার্সারটা যে জায়গায় ঘুরছে এটা হচ্ছে মেষ রাশি, এরপরে এটা হচ্ছে বৃষভ রাশি, তারপরে এটা মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই 12টা রাশির ইমেজটাকে আমরা যদি ডিকোড করি কি পাবো? ফার্স্ট অফ অল মেষ রাশির কথা বলছি। মেষ ব্যাপারটা কি আপনারা দেখবেন এখন ন্যাশনাল ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি বা যেসব চ্যানেল আছে, এটা দেখা যায়, এদেরকে আমরা দেখতে পাই পাহাড়ি অঞ্চলে উঁচু জমি, উঁচু ভূমি, উঁচু পাহাড়, যেখানে গাছপালা হয় না, সেখানে সমতল কোনো জায়গা নেই, সেই জায়গায় এদের বাস। এরা একটা পাথর থেকে আর একটা পাথরে লাফিয়ে লাফিয়ে যায়। এরা সব সময় দৌড়ঝাঁপ করে, এরা কখনো স্থির থাকে না, সব সময় ছটপট ছটপট করে। মাঝে মধ্যেই এই দুটো মেষ মাঝে মধ্যেই ওই বড় বড় যে সিং আছে না, এরা সিংয়ে ধাক্কা ধাক্কি করে, মানে মারামারি করে। সামনের দিকে দুটো পা চাগিয়ে মাথাটা গুঁতিয়ে, মানে গুঁতোনোর চেষ্টা করে, পরস্পর মারামারি করে, লড়াই, যুদ্ধ। তাহলে কি পেলাম আমি? সব সময় ছটপট করে, স্থির থাকে না, চর। লড়াই ঝগড়া করে, সবসময় মারামারি, ফায়ারি টেন্ডেন্সি, অগ্নি টেন্ডেন্সি, লড়াই, যুদ্ধ। রুক্ষ সূক্ষ্ম পাহাড়ি জমি, যেখানে ফল ফসল গাছপালা হয় না, বন্ধুর প্রকৃতি। এদের 4টে পা আছে, চতুষ্পদ। কতগুলো পদ খেয়াল রাখতে হবে। আমরা প্রেডিকশনে যখন কার কতলা বাড়ি হবে, কার কচাকার গাড়ি হবে, এটা এই পায়ের সংখ্যা দিয়ে আমরা বিচার করব। 4 পা তো 4 চাকা, 2 পা তো 2 চাকা, 4 পা তো 4 তলা, এরকম একটা ব্যাপার আর কি। সেটা আসবে পরে। তো ব্যাপারটা এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক এই মেষের যে কারকতা, মেষ লগ্নের যাতা জাতক হয়, আমরা লগ্নের বিষয়ে আলোচনা করব। মেষ লগ্ন, আমরা লগ্ন থেকেই প্রেডিকশন স্টার্ট করব। মেষ লগ্নে যারা জাতক হয় তাদের এরকমই কোয়ালিটি হয়। এদের একটা গুণ বা দোষ যাই হোক, এরা এত লড়াকু মনোভাব। এদের সামনে যদি হাতি এসে যায়, এরা সামনের পা চাগিয়ে সিং দিয়ে তাকে আমন্ত্রণ করবে, এসো কেমন মারামারি করতে পারি দেখো। অর্থাৎ সামনে যে আছে তার পাওয়ার কতটা এরা জাজ করে না। এরা ওয়ার লাইক, সবসময় যোদ্ধারা কি হয় আপনারা দেখেছেন,
আমরা দেখেছি রাজরাজাদের যুদ্ধে বাহুবলী যুদ্ধ করছে, তার সামনে সব সৈন্যগুলো লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে আসছে। সে জানে আমি ওখানে গেলে মরবই মরবো, তবু আসছে। তা ব্যাপারটা কি, যারা এই ব্যাটেল ফিল্ডে যায়, যারা 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 ওয়ার্ক লাইক মনোভাব, যাদের সেই সৈন্য মনোভাব, তারা কিন্তু সামনে যার সঙ্গে লেগে পড়ে যুদ্ধ করতে। মেষ লগ্নের যারা জাতক হয় না, তারা দেখবেন বাজারে গেলে দোকানে গেলে ঝগড়া করে আসবে, মারামারি করে আসবে, আর কার সঙ্গে লাগবে তার কোনো ঠিক নেই। কিন্তু এরা বেশিক্ষণ রাগে না, এরা বেশিক্ষণ লড়বে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এরা ফট করে গরম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে, সব সময় ছটফট করবে। এটা গেল মেষ। এরপরে কোথায় যাব? বৃষভ। আচ্ছা, এই মেষ সম্পর্কে আমি একটা আপনাদেরকে কথা বলি। আমি বললাম যে ভূমি, জায়গা, জমি, এরা কি করে? সবসময় ছটফট করে, যা করে ফাস্ট, প্রচন্ড দ্রুত বেগে, প্রচন্ড ফাস্ট, সুইফট কাজ করে, সব সুইফট। আচ্ছা, আমাদের হাসপাতালে যে এমার্জেন্সি ওয়ার্ড, সেখানে কি ধীরে ধীরে কাজ চলে? এমার্জেন্সি ওয়ার্ডে সবসময় ক্রিটিক্যাল রোগী আসছে, তাদের কুইক অ্যাকশন নিতে হচ্ছে, সঙ্গে সঙ্গে পরিষেবা শুরু করতে হচ্ছে। মেষ রাশি ওই জায়গাটা। এরপর আমি আসছি বৃষভ রাশিতে। বৃষভ রাশি কি? শিবজির ব্রাহ্মণ, শিবজির বাহন, ব্রাহ্মণ না সরি, শিবজির বাহন নন্দী মহারাজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো, আপনি বাইক আছে, গাড়ি আছে, হর্ন বাজাচ্ছেন, পরবা করবে না। উনি যতক্ষণ খুশি ওনার মতো করে দাঁড়িয়ে থাকবেন, ওনার খেয়াল হলে সরবেন, কারো হিম্মত নেই ওনাকে ঠেলে সরায়। নিজের মর্জির মালিক। বৃষভ লগ্ন। চেহারা খুব স্টাউট চেহারা হবে, এদের কাঁধ ভীষণ শক্তপোক্ত হয়, একদম গোলগাল চেহারা হবে। রোগা পেটকা চেহারা বৃষভদের হবে না, গোলগাল চেহারা হবে। গোলগাল মানে একদম মানে মানে ফোলা চেহারা না, কাঁধ ভীষণ শক্ত, চাটালো, শক্তপোক্ত কাঁধ হয়। ঘাড়ে গর্দানে, বৃষভ লগ্নের লোকেরা সাধারণত ঘাড়ে গর্দানে হয়। এরা শান্ত, স্থির, চুপচাপ, শান্ত, ঝঞ্ঝট করে না। রেগে গেলে কিন্তু মাথা খারাপ করে দেবে। ষাঁড় পাওয়া যায় কোথায়? সবুজ মাঠ, ধান ক্ষেত, সেখানে এদেরকে নিয়ে গিয়ে হাল লাঙল করানো হয়। তাহলে এদের জমিটা কি? ভূমি, পৃথিবী, পৃথিবী, আর্থ, পৃথিবী তত্ত্ব। এরা স্থির, স্থির রাশি, চতুষ্পদ, চারটে পা। দেখুন, এই পৃথিবী থেকে একটা জিনিস পরিষ্কার, পৃথিবী মানে তো ধন, জমি, টাকা, মাটি, মাটি টাকা, সেখানেই তো ফসল হবে। ফসলই তো সমস্ত সমস্ত অর্থের, সমস্ত কিছুর মূল তো ফসল, জমি। তাহলে এরা একটু কিন্তু বৈষয়িক বিষয়ী হবে। এরপরে যাচ্ছি মিথুন রাশি। মিথুন রাশিতে দেখা যায় দুটো বালিকা, তারা নাচছে যেন, ব্যাপারটা তা নয়। আমাদের ভারতবর্ষের রাশির কারকতায় মিথুন রাশির যে কারকতা, দুটো 10-11 বছরের কন্যা, টিনেজ, বিফোর টিনেজ, মানে টিনেজ হয়নি, এরকম দুটো বালিকা। আপনি এই 10-11 বছরের বাচ্চা মেয়েদেরকে একটু স্টাডি করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এরা যখন রাস্তা দিয়ে যায় বন্ধুদের সঙ্গে, একসঙ্গে যখন যাচ্ছে গল্প করতে করতে স্কুলে, পাঠশালায়, দেখবেন এরা যেন উড়ে উড়ে যায়। এটা ওই বয়সের ধর্ম। এরা যে কথাবার্তা বলতে বলতে যায়, যদি কখনো শোনেন, দেখবেন কথাগুলো একদম মানে হাওয়াই কথা, আমার না এই, আমার না ওই, কোনো কথার কোনো স্টেবল কথা বলতে পারবে না। এই বয়সটা ধর্ম। এরা মুড সুইং, এই কোথাও গলা জড়িয়ে গল্প করতে করতে যাচ্ছে, একটু পরে গিয়ে ঝগড়া করবে, আড়ি করে ফেলবে, আড়ি ভাব, কনফিউশন মাইন্ড। তা মিথুন রাশি ডুয়ালিটি, ডুয়াল মাইন্ড, এই আছে এই নেই। দেখবেন বাচ্চা বাচ্চা মেয়েদের, ওই বয়সের মেয়েদের যদি দেখেন মাঠে গেছে, খেলছে, নাচছে, আবার মুখ গোমরা করে সঙ্গে সঙ্গে বসে আছে, কখনো স্থির, কখনো দৌড়াদৌড়ি করছে। ঠিক এই এই যে চাইল্ড দিয়ে দেখানোর, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইটা থেকে একটু বোঝা যাচ্ছে যে মিথুন রাশির বৈশিষ্ট্য। এক তো বায়ু রাশি, বায়ুর ধর্ম কি? বায়ু কখনো এদিক কখনো দিক, সনসন করে বয়ে চলেছে। আবার দেখবেন কখনো বায়ু পুরো থেমে গেছে, গুমট, গাছের পাতা নড়ছে না, কখন যে কি হয় তার ঠিক নাই। মিথুন রাশিতে, মিথুন রাশি ডুয়াল, দ্বিপদ রাশি, মনুষ্য দ্বিপদ রাশি। মিথুন রাশি বায়ু রাশি, মিথুন রাশি ডুয়াল সাইন।
এই যে কোয়ালিটি গুলো মিথুন লগ্নের জাতকদের দেখা যায়। এরপরে আমি যাবো কর্কট। ক্যাকড়া কোথায় দেখা যায়? সমুদ্রের জলের ধারে, নদীর জলের ধারে, যেখানে নদীর জলের ধারে মানে পাড়ে হোল থাকে বা গর্ত থাকে, সেই গর্তের ভেতরে এরা থাকে। এরা কখনো জলে থাকে, আবার এসে ডাঙায় ঘোরাফেরা করে। পায়ের যদি একটু আওয়াজ পান, সেকেন্ডে 1 সেকেন্ডের মধ্যে সেট করে ভেতরে চলে যাবে, এত ফাস্ট। ভীষণ চট, ফার্স্ট রাশি, ভূবাবেল চট রাশি। কোথায় থাকে? নদীর জলে। জল প্রসঙ্গে আমি বলে দিই, এই গোটা পৃথিবীতে বিশ্ব চরাচরে যত সিভিলাইজেশন প্রথম শুরু হয়েছিল নদী তীরবর্তী অঞ্চলে। কেন? মিষ্টি জলের জন্য। জল না হলে বাঁচা যাবে না জীবন। আর জলের ধারে বাস করতে করতেই কিন্তু সবাই নদীকে মা সম্বোধন করতো। নদী, গঙ্গা মা, যমুনা মা। কারণ মা যেমন লালন পালন করে, নদীও লালন পালন করে। কর্কট রাশি মিষ্টি জল, কর্কট রাশি নদীর জল। জায়গাটা কি? নদী তীরবর্তী অঞ্চল। কর্কট রাশি, কর্কট রাশি অনেকগুলো পা দেখছেন, মাল্টিপেড। দেখেন, মিষ্টি জল কিন্তু সবাইকে দেওয়া যায়, সবাইকে পান করানো যায়। সমুদ্রে প্রচুর জল, নদীতে কত জল, সমুদ্রে অনেক জল, কাউকে দেওয়া যাবে না, কাউকে খাওয়ানো যাবে না, মূল্যহীন ব্যক্তি। কর্কট রাশির পর আমি আসবো সিংহ রাশি। সিংহ রাশি কি থাকে কোথায়? উঁচু উঁচু টিলা, রুক্ষ সূক্ষ্ম জমি, যেখানে বেশ ডেন থাকবে, ডেন ওনার গুহা থাকবে। আর সিংহ মহারাজ পাথরের উপর এমন ভাবে বসবে যেন সিংহাসনে রাজা বসে আছে। আপনারা আপনার পাড়া প্রতিবেশী, গ্রামগঞ্জ বা বাড়িতে যদি কেউ একটা সিংহ লগ্নের জাতক থাকে, আপনি তাকে আলাদা করে বুঝতে পারবেন তার সে সিংহ। সম্পূর্ণ সেপারেট হবে তার কোয়ালিটি, তার অ্যাপিয়ারেন্স, আউটলুক সবকিছু আলাদা রকম হবে, সবার থেকে আলাদা। একটু গম্ভীর হবে। সিংহ বেশি কথা বলবে না, কিন্তু সবাই অনেক কথা বলবে। সিংহ একটা কথা বললে সবাই চুপ করে যাবে। যেমন পাহাড়ের জঙ্গলে সমস্ত জীবজন্তু কিচিরমিচির চেঁচামেচি করে, সিংহ একবার হালুম করলে সব স্টপ, সাইলেন্ট। এটা সিংহের বৈশিষ্ট্য। খুব দৌড়াদৌড়ি করে না, এরা স্থির, এরা স্থির, কিন্তু এরা ফায়ারি। সিংহ রেগে গেলে ফায়ারি, প্রচন্ড প্রচন্ড ফায়ারি, কিন্তু স্থির ফায়ার, যে কারণে সবাই এদেরকে ভয় করে। এরাও চতুষ্পদ। সিংহ রাজা, কিং। এই সিংহের কোয়ালিটি সিংহ লগ্নে জাতকদের কোয়ালিটি হবে। এরা কি স্থির, অগ্নি রাশি। এরপরে আমি কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশি কি বলছে? একটি ষোড়শ বর্ষীয় কন্যা, 16 বছরের মেয়ে, হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে আছে উদাস ভাবে। ব্যাপারটা কি? আমাদের দেশে প্রাচীনকাল থেকে 16 বছরের কন্যার বয়স হলে তার বিবাহের বন্দোবস্ত করা হতো, এবং রাজরাজারা তাদের কন্যাদের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করত। কেন না? স্বয়ম্বর সভা হলে বহু রাজকুমাররা আসবে, এবং যিনি কন্যা তিনি আগে থেকে কিন্তু সমস্ত রাজকুমারদের সব কেস হিস্ট্রি স্টাডি করে নেবে। এটা অর্জুন, ওটা দুর্যোধন, এটা কর্ণ, রেডি হয়ে থাকবে। তার মানে ক্যালকুলেশন করে নেবে। কেন? দেখুন, একটা মেয়ে বাপের বাড়িতে আছে, তার অন্ন, বস্ত্র, বাসস্থান কোনো অভাব নাই। সে একটা অন্য কোনো বাড়িতে যাবে, যে বাড়ি থেকে জীবনে কখনো রিটার্ন আসতে পারবে না। যে বাড়িতে যাবে সেখানে তার ফার্স্ট নিড কি? সেখানে এই বাপের বাড়ির মতো অন্ন, বস্ত্র, বাসস্থান পাবে তো? অর্থাৎ বিষয়ের চিন্তা। হাতে ধানের শীষ নিয়ে কন্যা চিন্তা কি করছে? বিষয়ের চিন্তা। অন্ন, বস্ত্র, বাসস্থান পাবে কি? তার সঙ্গে সঙ্গে কি করছে? ক্যালকুলেশন করছে, কাকে বরমালা দেব, অর্জুনকে দেব না দুর্যোধনকে দেব, কে বেস্ট? তাহলে কন্যা কি হলো? মোস্ট ক্যালকুলেটিভ সাইন, মোস্ট ইন্টেলিজেন্ট সাইন। কন্যা কি হলো? আমি কি বললাম? বৈষয়িক চিন্তা করছে, বিষয়। পৃথ্বী রাশি, বিপদ, দুটো পা, মনুষ্য। তো এটা একটা পৃথ্বী রাশি, এটা একটা ডুয়াল সাইন। ডুয়াল সাইন এই সেন্সে, কারণ যখন ধরুন আপনি বাজারে গেছেন, আপনি একটি শাড়ির দোকানে শাড়ি কিনছেন,
শাড়ি যখন কিনতে যাবেন, আপনার কাছে প্রচুর শাড়ি ফেলে দিলে আপনি কোনটা নেবেন কোনটা না দেবেন ভেবেই পাবেন না, মাথা খারাপ হয়ে যাবে, মনে ডুয়ালিটি এসে যাবে, এটা নেবো, লীলটা নেবো না নালটা নেবো, মাঝে মধ্যে মনে হবে সবকটাই নিয়ে নিই। তো যখন একটা কন্যার কাছে অনেকগুলো তার সুপাত্রের ইয়ে দিয়ে দেওয়া হবে যে এ এ এ এ সব সুপাত্র, তখন তার মধ্যে কিন্তু একটু দুবিধা আসবে, কাকে নেবো কাকে নেবো, ক্যালকুলেশন করতে গেলেও কিন্তু দুবিধা আসে। কন্যা রাশি বা তুলা রাশি, তুলা রাশির চিহ্নটা কি আছে হাতে? ওজন দণ্ড, মার্কেট প্লেস, বাজার, বেচা কেনা, সমতা, সমান ভাব। কন্যা লগ্ন এটা কিন্তু একটি চর রাশি। কেন চর? আপনি তুলা দণ্ডটার কথা ভাবুন, দাঁড়ি পাল্লা দেখবেন সবসময় দুলছে, কোনো সময় স্থির হয় না, খুব কষ্ট করে স্থির করতে হয়। সোনার দোকানে যারা সোনার দোকানদার, তারা দাঁড়ি পাল্লার ওজনটা ঠিক করার জন্য, এখন তো ইলেকট্রনিক্স এসে গেছে, কাঁচের ঘরের ভেতর দাঁড়ি, কাঁচের একটা বাক্সের ভেতর দাঁড়ি পাল্লাকে রাখতো যাতে হাওয়া না লাগে। বায়ু রাশি, আর ওই বায়ুর প্রভাবে বারবার কাঁটাটা হেলতে থাকে। এটা চর রাশি, চর বায়ু। দেখুন, তুলা লগ্নের যারা জাতক হয় তাদের মাথায় কিন্তু সবসময় সমতা বা সাম্যতার বুদ্ধি থাকে, সবার জন্য সমান ভাব, সমান সমান ব্যবস্থা করে দেওয়া। এটা দ্বিপদ রাশি, তুলা দণ্ড। এরপরে আমি আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি দেখলেই বুঝতে পারছেন বিছে, কিন্তু এখানে আমি একটা কথা বলছি, বিছে কোথায় থাকে? নোংরা জায়গাতে, আবর্জনা জায়গাতে। বৃশ্চিক মানে আবর্জনা, নোংরা জায়গা। আচ্ছা, এটা কিন্তু জলরাশি, জলরাশি। জলরাশি কিরকম জল? নর্দমার জল, পঙ্ক, পাঁক। বৃশ্চিক মানে হচ্ছে পঙ্ক বা পাঁক, এটা স্থির। দেখেন, নদীর জল, আমি বললাম কর্কট রাশি নদীর জল সবসময় বইছে, মিষ্টি জল, খাওয়ার জন্য উপযুক্ত। আর এটা হলো স্থির জল, মানে ডোবার জল, পচা জল। জল যখনই ডোবায় থাকে, জল যখন আবদ্ধ হয়ে যায়, সে কিছুদিন পর নষ্ট হয়ে যায়, পচে যায়, গন্ধ ছাড়ে। তা বৃষ্টিক হচ্ছে স্থির জল, আর পচে গিয়ে আস্তে আস্তে জলটা কমে গিয়ে নিচে পাক হয়ে যায়। বৃষ্টিক হচ্ছে স্থির জল, নর্দমার জল, অনেক পাক। এটা স্থির রাশি। দেখেন, এটা স্থির জলরাশি। আচ্ছা, যদি আমরা সহজ সরল রাস্তায় হাঁটতে থাকি, তাহলে আমরা হাঁটতে 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 সরল রাস্তায় অনেক দূর চলে যাব, কিন্তু সেই রাস্তাটাকে যদি আমায় কাদাময় পাঁকের উপর দিয়ে হাঁটতে হয়, কিরকম ব্যাপারটা হবে? নিশ্চয়ই যাব আমি, আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক ধীরে ধীরে যেতে হবে, অনেক সাবধানে যেতে হবে, অনেক সময় ধরে যেতে হবে একই রাস্তা। বৃষ্টির লগ্নে যারা জাতক হয় তাদের সমস্যা একটাই, অন্য যে কাজ 10 মিনিটে করে, এদের সেই কাজটা করতে 1 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু একটা ডিফারেন্স আছে, বৃশ্চিক লগ্নের জাতকরা যে কাজটা করে, যে কাজটা একবার এক্সপিরিয়েন্স করে, কমপ্লিট করে নেয়, সেই কাজটায় তার থেকে ভালো আর কেউ করতে পারবে না, সে সবচাইতে বেশি এক্সপিরিয়েন্স হয়, কারণ কাজটা সে সময় ধরে ধীরে ধীরে করে, কাজটার আপস অ্যান্ড ডাউন, ভালো মন্দ সবকিছু ফিল করতে করতে যায়, তাই তারা সবচাইতে এক্সপিরিয়েন্স। যারা বৃশ্চিক হয় তাদের একটাই কথা, তাদের রহরাত্র দিন পরিশ্রম করতে হবে, করলে তারা নিশ্চয়ই সাকসেস পাবে এবং এক্সপিরিয়েন্সড হবে, জীবনের টপ পজিশনে যেতে পারবে। এরপরে আমি আসছি ধনুরাশিতে। ধনুরাশি একটি অগ্নি রাশি, কিন্তু ডুয়াল অগ্নি। ধনুরাশির চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা নিচে ঘোড়া আর ওপরটা মানুষ দৌড়াচ্ছে। কোথায়? হাতে তীর ধনুক নিয়ে, যুদ্ধক্ষেত্র, অগ্নি, ফায়ার, চতুষ্পদ। দেখেন, যখন কোনো তীরন্দাজ তীর ছাড়ে, ধনুর একটা জিনিস দেখা যাচ্ছে যে তীরন্দাজ হাতে তীর ধনুক নিয়ে যাচ্ছে, তাহলে খুব গোল গেটিং রাশি, এদের গোল, এরা সবসময় গোল ফিক্স করতে চাইছে। কিন্তু যখন এরা গোল ফিক্স করছে, দেখবেন যে একটা তীরন্দাজ যখন তীর মারে,
তীর চালানোর আগে অনেকক্ষণ এম করে। কেন? এম যে করে তারা ছাড়বো না, নিজেকে মাইন্ডকে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করে, লক্ষ্যটাকে স্থির করার চেষ্টা করে। আর ততক্ষণে ছাড়বো না করতে করতে যায়, ডুয়ালিটি করতে করতে তারপরে ফিক্স হয়। ডুয়ালিটি করতে করতে যে ফিক্স হয়ে গেল, যে ফিক্স করতে পারবো অধ্যাপাস হয় তারা, সে লক্ষ্য ভেদ করে দিল, নাহলে পাশ দিয়ে বের চলে যাবে। ধনুরাশি গোলগেটিং রাশি, ধনুরাশি দৃশ্যভাব অগ্নি রাশি, চতুষ্পদ ধনুরাশি, ওয়ারফিল্ড, দৌড়ঝাঁপ করে কাজ মেটানোর চেষ্টা করে। এরপরে আমি যাব মকর রাশিতে। মকর রাশির সিম্বলটা কি? অর্ধেকটা পশু, অর্ধেকটা মাছ। তাহলে মাছ কোথায় থাকে? জলে। পশু কোথায় থাকে? ডাঙায়। তাহলে এটা কিরকম ব্যাপার হলো? মকর পৃথ্বী রাশি, ভীষণ বৈষয়িক রাশি। আর বৈষয়িক মানে তারা কিন্তু প্র্যাকটিক্যালিটি বুঝবে। বিষয়িক রাশি মানে প্র্যাকটিক্যালিটি বুঝবে, সেখানে অর্থ, ধন, বৃত্ত, রিটার্ন ব্যাক এগুলো থাকবে। সহজ কথা, নিজের কাজ গুছিয়ে নেওয়া। মকর রাশির মতো লক্ষ্য ভেদ করা মানে কাজ গুছিয়ে নেওয়ার মতো কম রাশি আছে। মকর লগ্নের জাতকরা কোনোদিন তাদের সামনে কোনো বাধা পড়লে সেই বাধার সামনে ধাক্কাধাক্কি করে। আমরা চলতে চলতে সামনে যদি কোনো বাধা আসে, আমরা কি করি? তার সঙ্গে ঝগড়াঝাটি, মারামারি লেগে যাই। এরা কিচ্ছু করবে না, বাইপাস করে বেরিয়ে চলে যাবে, গিয়ে নিজের কাজ মিটিয়ে চলে আসবে, এড়িয়ে চলে যাবে। মকরের বৈশিষ্ট্য। জলেও যেতে পারে, স্থলেও যেতে পারে। স্থলে যেতে যেতে ঝামেলা সৃষ্টি হলো, জলে নেমে পড়লো, জল দিয়ে বেরিয়ে গেল। জলে যেতে যেতে ঝামেলা সৃষ্টি হলো, স্থলে ঢুকলো, স্থল দিয়ে বেরিয়ে গেল, গিয়ে কাজ করে চলে আসবে। প্র্যাকটিক্যাল, নিজের কাজটা বোঝাতে পারে, কাজ গোছাতে পারে। স্বার্থপর বলতে পারি, স্বার্থপর নাও বলতে পারি, নিজের কাজ গোছাতে। কারো ক্ষতি করে না, কারোর সঙ্গে ঝামেলায় করে না, কোনো কারোর সঙ্গে ধাক্কাধাক্কি করে না। এটাও একটা পৃথ্বী রাশি এবং চর রাশি, চর পৃথ্বী রাশি। এরা কখনো স্টে থাকে না। মকর অর্থ, বৃত্ত, ধন, সম্পত্তি প্রাপ্তির জন্য সদা ব্যস্ত থাকে, সবসময় দৌড়ঝাঁপ করে। এরপর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জলের কলসি কাঁধে নিয়ে চলছে। কলসি কিন্তু খুব ভারী হয়, জলের কলসি। তাকে কাঁধে নিয়ে যেতে গেলে শরীর কিন্তু বেশ শক্তপোক্ত হতে হয়। বিশেষ করে নিচের পায়ের দিককার মানে নিচের পোর্শনের জোর খুব বেশি দরকার হয়। কুম্ভ রাশির কিন্তু নিচের দিকে মানে পায়ের দিকটার জোর খুব বেশি হয়, শক্তপোক্ত। এরা খুব পরিশ্রম, লেবারাস। না পরিশ্রমী না হলে অত ভারী জিনিস বইবে নাকি? ভেরি রেসপন্সিবল। যারা জল আনতে যায় তারা কিন্তু একটা জিনিস জানে, কলসি করে জল আনতে গেলে তাদের একটা জিনিস মাথায় থাকবে, জল এক ফোঁটাও না পড়ে। আমি কষ্ট করে জলটা নিয়ে বয়ে নিয়ে যাচ্ছি, এবং বহু মানুষের দায় দায়িত্ব পালন করে, বহু মানুষ, তৃষ্ণার্ত মানুষ জল পেতে পারে। তাই এরা কিন্তু রেসপন্সিবল। কুম্ভর ওপর কোনো দায়িত্ব চাপিয়ে দিলে, কুম্ভ লগ্নের জাতকদের উপর কোনো দায়িত্ব দিলে নিশ্চিন্তে থাকা যায়, এরা কিন্তু কাজ ওভারকাম করে যেভাবে। এটা একটা স্থির রাশি, এটা একটা বায়ু রাশি, এটা স্থির বায়ু। দেখবেন কুম্ভ কিন্তু দ্বিপদ রাশি, যেহেতু মানুষ। এরপরে আমি আসছো মীন রাশি। মীন রাশিটা কি? দুটো মাছ, একটা উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে, সমুদ্রের মাছ। উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে সমুদ্রের জল দেখেছেন, ওপরে ঢেউ খেলছে, উথাল পাতাল হচ্ছে। ভেতরে যান, ডিপে যান, সবচাইতে শান্ত। ডুয়ালিটি, বাইরে একরকম, ভেতরে একরকম। এটা যে মীন রাশির বৈশিষ্ট্য। মীন লগ্নের জাতকদের দেখলে আপনি বুঝতে পারবেন না, তারা যদি বাইরে দেখেন খুব আনন্দ হই হই করছে, তার মানে ভেতরে সে দুঃখ চেপে বসে আছে। বাইরে একরকম, ভেতরে একরকম। এটা জলরাশি, এটা দ্বিস্বভাব জলরাশি, ডুয়াল। সমুদ্রের দেখবেন ঢেউ হচ্ছে, কখনো সমুদ্র শান্ত হয়ে যাচ্ছে, কখন কি হয় তার ঠিক ঠিকানা, কখনো ঝড় হচ্ছে। এটা কিন্তু এর কোনো পা নেই, নিষ্পদ। বাকি সবার চারটে দুটো করে পা ছিল, এটা কিন্তু পা নেই, পা পা বলে কিছু নেই। মাছ তো পা থাকে না। এই যে রাশির এই যে ইমেজ, এই যে সিম্বল, এই সিম্বল গুলোকে আমরা যদি ডিসকাস করি, এই সিম্বল গুলোর উপর যদি আমরা আলাপ আলোচনা করি,
আমরা যদি বোঝার চেষ্টা করি, এই ইমেজটাকে ডিকোড করে আমরা অনেক কিছু জানতে পারি। এর ভিতর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। যত ভাববো, বুঝবো, মন্থন করব, ব্যাপারটা বোঝার চেষ্টা করব, আমরা কিন্তু জগৎ সংসারের, বিশ্ব চলাচলের 12টা রাশির যা যা কারকতা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো, নিশ্চিতভাবে আমরা সেটাকে অধ্যয়ন করতে পারবো। আমি এই 12 রাশির কারকতা বললাম, পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দেবো 12 রাশির, সেটা একটু খেয়াল রাখবেন। মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু মাঝে মধ্যে পড়তে থাকবেন, বোঝার চেষ্টা করবেন, মনে হয়ে যাবে। আমি রাশির কারকতা বললাম, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার অরিজিৎ বলছি। বলুন। আপনি যতটুকু বুঝেছেন বললেন ততটুকু বুঝেছি, প্র্যাকটিসের তো দরকার আছে। কারকতার বিষয়গুলো যেগুলো আছে, এটা আপনারা যতটা বেশি পড়ে 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 পড়ে, শুধু যে আমি বলছি বা নোটস দিচ্ছি এর উপর নয়, সব জায়গা থেকেই আপনি রাশি, ভাব এগুলো সম্পর্কে বহু জায়গায় এই তথ্য পাবেন, এমন কোনো বিষয় নেই। আপনারা সব জায়গা থেকে অল্প 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 করে খেয়াল করে করে পড়ে 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 যতটা পারবেন স্মরণ করে রাখার চেষ্টা করবেন, ভবিষ্যতে কাজে লাগবে প্রেডিকশনের সময়। রাশির কারকতাটা আমাদের বলুন। হাত তুলেছেন, হ্যাঁ স্যার। বলুন। স্যার আপনি বলেছিলেন যে আগের দিনের ক্লাসটা পরের দিন শুরু হওয়ার আগে ডিসকাস করে নিতে, কিন্তু আজকে তো হয়নি। আমার আগের দিনের থেকে একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে যে 12th হাউস, যেটা ব্যয়ের হাউস আপনি বলেছিলেন। তো সেখানে আপনি কোট করেছিলেন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা কিভাবে ব্যয়ের দিকে আসে? ঠিক কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, আপনার একটু প্রশ্নটা আমি রাখছি। রাশি, আজকে যে বিষয়টা আলোচনা হলো রাশি, এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি? এখন কোনো প্রশ্ন হলো কি? হ্যাঁ স্যার, আরেক রাশির সম্বন্ধে আছে, যেটা হচ্ছে আপনি যেটা আমাদের ডেসক্রাইব করলেন, যে নেচার গুলো, সেগুলো লগ্ন হিসেবে বললেন, রাশি নয়, তাই তো? একদম তাই। আচ্ছা, মানে আপনি বারবার বলছিলেন যে অমুক রাশি এই করে না, ওটা লগ্ন নিয়ে বললেন নেচারটা। একদম তাই। শুধু তাই নয়, আমরা চার্ট সিস্টেম অনেক রকমের হয়, অনেক টেকনিক্সে রাশি মানে চন্দ্র যেখানে হয় আছে সেখান থেকে কুণ্ডলী পড়া বা হরোস্কোপ বা কুষ্টি পড়া শুরু হয়। আমরা লগ্ন যেখানে সেখান থেকে পড়া শুরু করব। আমরা লগ্ন মানে বুঝবো জাতক নিজে, যেমন প্রথম ভাব বলেছিলাম না, ব্যক্তি নিজে নিজে। তাই লগ্নের বিচারে বা লগ্নের বিচারের সময় বা প্রথম ভাবের বিচারের সময় সেই ভাবের রাশিটা আমরা খানিকটা ইউজ করতে পারি, অনেকটা মিলবে। আবার যারা রাশি চার্টে বা রাশির বিষয়ে পড়াশোনা করে বা রাশির বিষয়ে যারা রাশি নিয়ে যারা কাজ করে, মানে চন্দ্রকুণ্ডলী যারা পড়ে, আমরা চন্দ্রকুণ্ডলী পড়বো না, আমরা লগ্ন কুণ্ডলী করব। অনেকে চন্দ্রকুণ্ডলী করে, তারা কিন্তু ওই রাশিটাকে চন্দ্রের সঙ্গেও কানেক্ট করে, তারা তাদের মতো করে করে। বেসিক্যালি আমি যে রাশির ক্যারেক্টার বললাম, এই রাশিটা যে যে ক্যারেক্টার বললাম, এটা আপনার লগ্ন ধরেই আপনারা বুঝবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমি আপনার ওই ভাবের বিষয়ে চলে যাই। রাশি সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই? না স্যার। ওকে, একটা স্যার প্রশ্ন। আপনি বললেন সূর্য কুণ্ডলী, যেটা কিনা রাশি, সরি চন্দ্র কুণ্ডলী রাশি, এক্ষুনি তাই বললেন তো? হ্যাঁ। সূর্য কুণ্ডলীটা তাহলে কোনটা? আমাদের দেশে কুণ্ডলী পড়ার বহু নিয়ম আছে। সূর্য কুণ্ডলী মানে সূর্য যেখানে সেখান থেকে কুণ্ডলীটা পড়া শুরু হবে। চন্দ্র কুণ্ডলী মানে চন্দ্র যেখানে সেখান থেকে পড়া শুরু হবে। যারা নন্দী নারী করে, ভৃগু নন্দী নারী, তাদের বৃহস্পতি যেখানে হবে সেখান থেকে পড়া শুরু হয়। বুঝে গেল? এবং 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 অনেক অনেক
পদ্ধতি আছে, কোনো কোনো পদ্ধতিতে বলে আত্মকারক গ্রহ যেটা, সেখান থেকে পড়া শুরু করো, এবং সমস্ত প্রেডিকশনই সঠিক, সমস্ত অবজারভেশন সঠিক। আমরা লগ্ন যেখানে, সেখান থেকে পড়া শুরু করবো আমাদের টেকনিক। বেশ, এবার আমি আপনার ওই ভাবের কথাটায় যাই। আপনি বললেন ইনভেস্টমেন্ট কি করে 12th হাউস হয়। ব্যাপারটা হচ্ছে 12th হাউস কিসের জন্য? 12th হাউস ইজ দ্য হাউস অফ এক্সপেন্ডিচার বা ব্যয়। ব্যয় মানে আমার কাছে আমার যা আছে, বা আমার কাছে যা আছে আমি সেটাকে খরচা করছি বা করব। ব্যয় মানে আমি আমারটাকে এক্সপেন্ড করে দিচ্ছি, এক্সপেন্ডিচার করে দিচ্ছি আমার কাছে যা আছে। যখন আমরা ব্যাংকে গিয়ে বা কোথাও কোনো টাকা রাখি, আলটিমেটলি তো আমার থেকে খরচা হয়ে যায় আগে, সেটা তো আর আমার কাছে থাকে না। মাসে মাসে অনেকে টাকা যারা জমায়, ধরুন কোনো ব্যক্তি মাসে টাকা জমায়, তার ওয়াইফ কোনো একটা ফান্ডে কোথাও জমা করে, তো মাসে ধরুন মাস পড়েছে, নতুন মাস পড়েছে, মাইনে পেয়েছে, ওয়াইফ বললো দাও 2000 টাকা। কেন না, আগে ওই টাকা জমা করতে হবে, ওই পোস্ট অফিসে ওই সমৃদ্ধি যোজনায় জমা করতে হবে। তো আলটিমেটলি 2000 টাকা তার কি হলো? খরচাই হলো তো, কিন্তু সেটা ইনভেস্ট হয়ে গেল, এমন একটা খরচা যেটা কিনা ভবিষ্যতের পক্ষে মঙ্গলজনক। তাই যাদের যাদের খুব খরচা হয়, যাদের টাকা হিউজ খরচা হয়, সবসময় টাকা খরচা হয়, তাদের এটা রেমেডি, আগে টাকা পেয়ে জমিয়ে ফেলো। লোকেরা কি করে, ধরুন 10,000 টাকা মাইনে, আগে খাওয়া দাওয়া হেনা তেনা সমস্ত কিছু খরচা করার পর যদি কিছু বাঁচে সেটাকে জমায়, আর দেখা গেল 10,000 টাকায় 10,500 টাকা খরচা হয়ে যাচ্ছে। তাদের জন্য রেমেডি, 10,000 টাকা মাইনে পেয়ে প্রথমে 2,000 টাকা আগে ব্যাংকে ফেলে দাও, তারপরে সেই 8,000 টাকায় কিপনের মতো চালানোর চেষ্টা করো, তোমার পক্ষে মঙ্গলজনক হবে। শুভঙ্কর বাবু বলুন। স্যার, আমারও প্রশ্নটা আগের দিনের ক্লাসের থেকে। আপনি একটা কথা বলেছিলেন, চতুর্থ ভাব যেটা, সেটা রিপ্রেজেন্ট করে এন্ডিং অফ সামথিং, এটা কোনো কিছু একটা শেষ হওয়া। এবং অষ্টম ভাবেও ডেথের কথা বলা হয়েছে, যে ডেথের সমান একটা এক্সপিরিয়েন্স হয়, যেটাকে বলা যেতে পারে এটাও একটা এন্ড। তো এই দুটো এন্ড কিভাবে একে না অপরের না থেকে না, আমি আলাদা বা এক? বলি, মৃত্যু 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 শেষ নয়, কিন্তু এটা বুঝতে হবে। আমরা পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে 84 লক্ষ যোনি অতিক্রম করে মনুষ্য জীবন পেয়েছি। আমরা জানি এই জন্ম হয়ে গেলে যতটা কর্ম করব আবার একটা জন্ম নিতে হতে পারে। শরীরটা মরে যাবে, আত্মা মরবে না। আমরা কিন্তু জীবন মানে শরীর, আত্মা এবং মন, এই তিনটের সমন্বয়ে জীবন ধরি। তাই শরীরটা জাস্ট শেষ হলো, আত্মাটা শেষ হলো না। তাই কখনোই ওই অষ্টম ভাবে গিয়ে শেষ হচ্ছে না, অ্যাকচুয়ালি শেষ হচ্ছে বা টু দ্বাদশ ভাব, মোক্ষ প্রাপ্তি মানে পৌরাণিক কথা অনুসারে বলছি যে ভগবান ঈশ্বর, পরমাত্মার বা পরমেশ্বর, তার কোনো সময় ইচ্ছা হয়েছিল তিনি বহুতে বিকশিত হয়েছিলেন। দ্য সুপ্রিম সোল, যিনি পরমাত্মা, ওয়ান অনলি ওয়ান, সেই পরমাত্মা তার কখনো ইচ্ছা হয়েছিল তিনি বহুতে বিকশিত হয়েছিলেন। এবার বিকশিত যে হয়ে গেলেন, সেই বিকশিত হয়ে যাওয়ার পর বহু আত্মায় বিকশিত হলেন। এবার সেই আত্মাগুলো পরমাত্মা থেকে বেরিয়ে এলো, তাদেরকে তিনি ফ্রি উইল দিয়ে দিলেন, স্বাধীন ইচ্ছা দিয়ে দিলেন। কারণ পরমাত্মা তো ফ্রি উইল, পরমাত্মা স্বাধীন, পরমাত্মা তিনি যা খুশি ভাবতে পারেন, যা খুশি চাইতে পারেন, যা খুশি করতে পারেন। হি ইজ দ্য সুপ্রিমো। তো তার অংশ সোল, তার পার্ট, সেও যা খুশি ভাবতে পারে, যা খুশি চাইতে পারে। কিন্তু বিধির বিধান পরমাত্মার জন্যেও যা, আত্মার জন্যেও তাই। ভগবান কৃষ্ণ তিনি তার যা কিছু করেছেন সেখানে তিনি নিজের কর্মফল থিওরি, ভগবান কৃষ্ণের মৃত্যু সম্পর্কে আমরা যা শুনেছি, আমরা জানি ভগবান কৃষ্ণ বলেছেন এটা আমার কর্মফল। তাকেও অভিশাপ নিতে হয়েছিল, গান্ধারী হ্যাঁ না তেন অভিশাপ দিয়েছিল। যাক, ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা হলো ওই জার্নি অফ দ্য সোল যখন শুরু হয়,
তখন ওই জার্নির কিন্তু সোলের কিন্তু উদ্দেশ্য যে বিকশিত হয়ে গেছি, আবার আমায় ফিরে আসতে হবে, অর্থাৎ আমাকে আবার পরমাত্মায় গিয়ে বিলীন হতে হবে, বাই এনি মিনস ফেরত হবে। এই যতক্ষণ না ফেরত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জার্নি চলবে, ওয়ান বডি টু অ্যানাদার বডি, ওয়ান বডি টু, তাই ডেথ কখনো শেষ হতে পারে না। আচ্ছা, চতুর্থ ভাবটা এন্ড অফ অ্যান এপিসোড, বাট নট দ্য এন্ড অফ দ্য হোল। এন্ড অফ দ্য এপিসোড মানে একটা জীবন যদি শেষ হয়, দ্য এন্ড অফ দ্য এপিসোড, আমার আত্মার এই এপিসোডটা শেষ হলো, আবার পরের এপিসোডটা শুরু হবে। তাই চতুর্থ ভাবটাকে ওই জন্য বলে ওম অ্যান্ড টম। ওম মানে মাতৃজঠর শুরু, আর টম মানে ওই যে ওখানে কি বলে, তাই যে কোনো বিষয়ের কমপ্লিশন, যে কোনো বিষয়ের কমপ্লিশন আমরা দেখি চতুর্থ ভাবে। কমপ্লিশন মানে আমরা এন্ড ধরি, কোনো একটা বিষয় কমপ্লিট হয়ে গেল মানে সেটা শেষ হলো, আবার একটা নতুন বিষয় শুরু হবে। কিন্তু অষ্টম ভাব মানে হচ্ছে নিধন ভাব। দেখেন লোকেরা অনেকে না রোজ একবার করে মরে, অনেকে রোজ একবার করে মরে, অনেকে বলে না আমি রোজ একবার করে মরছি, এমন যন্ত্রণা পাই যেন রোজ একবার করে মরি, সেটা অষ্টম ভাব। ঠিক আছে, আর কারো ঠিক আছে স্যার। আর কারো প্রশ্ন? হ্যাঁ স্যার, এই চতুর্থ ভাবটা নিয়ে যেটা আপনি বললেন 12th ভাব ইনভেস্টমেন্ট গেল, ব্যয় বিষয়টা বললেন। এখানে আপনার নোটসে দেখলাম 4th হাউসে স্টক মার্কেট রয়েছে, স্টক, যেখানে স্টক সেখানে আমার ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে শুভ স্থান, উল্টে তো স্টক মার্কেটে আরো বরং ব্যয়টা হচ্ছে। না 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 না, স্টক মার্কেটে আমরা ব্যয় করতে যাই না, রিটার্ন নিতে যাই, স্টক মার্কেটে কেউ ব্যয় করতে যায় না। ব্যাপারটা বুঝতে রিটার্ন হবে। কামাতে। দেখুন ব্যাপারটা হচ্ছে স্টক মার্কেটে যখন যাই তখন কিন্তু আমি একটা অংশ কিনি। আমি কোনো আচ্ছা, কোম্পানির সেটা গেইন, সেটা সুখস্থান, ওই হিসেবে। কোনো কোম্পানির যখন আমি শেয়ার কিনি, স্টক হ্যাঁ, মার্কেট মানে কি আমি একটা কোম্পানির অংশ কিনলাম, আমি অংশীদার হলাম। হ্যাঁ, আমার কাছে যদি টাটা কোম্পানির 2 টাকারও শেয়ার থাকে, আমি কিন্তু টাটার মালিক 2 টাকার। রাইট। ওকে, সেই দিক দিয়ে সুখস্থান। ওকে, ঠিক আছে, এবার সেই দিক থেকে যে সুখস্থান তা কিন্তু নয়। দেখেন সবটাই যে সুখ হবে তা কিন্তু নয়, তার সুখটা অনেক, হ্যাঁ সেটাই আমার বক্তব্য ছিল। সুখটা কিন্তু অনেক এক্সটেন্ডেড ব্যাপার। আরেকটা বিষয়, হ্যাঁ। সুখ এমন একটা জিনিস, এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিভাষা নেই। কার কিসে সুখ হয় কে জানে, কার কিসে সুখ হয় কে জানে। অনেকে আছে কর্ম করে সুখ প্রাপ্তি করে, অনেকে আছে সেবা করে সুখ প্রাপ্তি করে। দেখেন সারাদিন পরিশ্রম, ঘাড় ভাঙা খাটনি কখনো খেটেছেন আপনি? একদম চরম পরিশ্রম, না স্যার, না স্যার। চরম পরিশ্রম যদি কখনো করেন, তারপরে রাত্রিবেলা যখন বিছানায় সোজা হয়ে শোবেন, সেই যে আরাম, আর সারাদিন শুয়ে থাকার পর রাত্রিরে খেয়ে শোয়ার আরামের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে। একদিন প্রচুর হাঁটবেন, হাঁটার পর এসে বসবেন, আর এমনি বসে বসে আছেন, আবার একটু ঘুরে এসে বসবেন, দেখবেন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার কথাটা বুঝতে পারলেন তো? একদম স্যার। তা সুখের কোনো পরিভাষা কিন্তু কিছু নাই। সুখ কার কিসে হবে কে জানে। তো অ্যাকচুয়ালি কোনো কিছু আলটিমেট নয়, কোনো কিছু আলটিমেট নয়, সবটাই কিন্তু স্থান কাল ভেদে, সবার দৃষ্টিকোণ আলাদা, সবার ভাবনা চিন্তা আলাদা। অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করবেন যারা অ্যাস্ট্রোলজি ফিল্ডে এসেছেন, তারা জানবেন ব্রহ্মাণ্ডের কোনো সীমা পরিসীমা নেই, অ্যাস্ট্রোলজিরও কোনো সীমা পরিসীমা নেই, এর কোনো গণ্ডি নেই। আমাদের ভাবনা চিন্তারও কোনো গণ্ডি থাকবে না, ব্রডলি ভাবতে হবে। যখন ব্রডলি ভাবতে শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে ভাবনা আপনার ব্রড হয়ে যাবে। কোনো জীবনের কোনো ক্ষেত্রে কোনো সময়
কোনো কিছুতে, এটা নট অনলি অ্যাস্ট্রোলজি, আমাদের সংকীর্ণ হলে হবে না, সংকীর্ণতাই পাপ। সংকীর্ণ হলেই আমরা কিন্তু জড়িয়ে যাব। যাই হোক, আজকে এই পর্যন্ত। পরের দিন আমি গ্রহের কারো কথা বলবো। হ্যাঁ, পরের দিন আমাকে কিন্তু একদম স্টার্টিং এ যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলবেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করি। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। শুভরাত্রি স্যার। আচ্ছা অরিজিৎ বাবু, মা ভালো আছেন? শুভরাত্রি স্যার। হ্যাঁ মা